Noggin and noggin, noggin and noggin, noggin and dancing tonight. The noggin and noggin, noggin and noggin, noggin and কি আর বলবো, আজকে বাংলাদেশের খেলা দেখে পুরো হতাশায় ডুবে বলেন কি? রয়েছে। এতটাই ডুবে গেছি যে আর উঠতে পারছি না। নেতারা আটকায় টাকায়, স্টুডেন্টসরা আটকায় পরীক্ষায়, আর বাংলাদেশ আটকায় শ্রীলঙ্কায়। কথাটা একদম বাস্তব, এবং সেটা আজকে আবার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তারা প্রতিনিয়ত আমাদের কাছে এটা প্রমাণ করে যাচ্ছে যে তারা আসলে কোন পর্যায়ে ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দেশের পিছে যখন খেলা হয় তখন টসের মধ্যেই বোঝা যায় কোন দল জিতে যাবে। আমি প্রথমে বুঝে গিয়েছিলাম টসটা যখন হেরে গেছে আর যখন ব্যাটিংয়ে নিয়েছে এই পিচের মধ্যে, এইরকম পিচে যখন ব্যাটিং করে তখন তো ভরাডুবি হবেই হবে, এবং আমার সম্ভাবনাটাকে তারা সত্যি করেই ছাড়লো। তবুও ভেবেছিলাম যে দলের মধ্যে কতগুলো টাইগার রয়েছে, তারা হয়তো কোনো গর্জন বা হুঙ্কার দেবে যার কারণে শ্রীলঙ্কা বয়ে পালিয়ে যাবে। না, সেটা হলো না। টস জিতে শ্রীলঙ্কা নিয়ে নিল বোলিং, আর আমাদের টাইগাররা করতে এলো ব্যাটিং। ওপেনিংয়ে নামলেন আমাদের সবার প্রিয় বিশ্বসেরা দুজন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। কি আর বলবো ওদের ব্যাটিং এর কথা। তানজিদ হাসান তামিম পরপর 5টি বল ডট খেললেন। হা কি খেলা দেখলাম। 5টি বল ডট খাওয়ার পর 6 নম্বর বলে হয়ে গেলেন বোল্ড আউট। পরের ওভারটাও পুরাটাই গেল ডট। অবশেষে 24 বল খেলার পরে একটা বাউন্ডারি পেল, এবং 14 বল খেলার পরে একটি রান স্কোরবোর্ডে যোগ করতে পারলো বাংলাদেশ টাইগার্স। তবে 14 বল খেলার আগেই আমাদের আরেক বিশ্বসেরা ওপেনার পারভেজ হোসেন ইমন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি মারা এই ওপেনার ক্যাচ দিয়ে বসলেন কুসাল মেন্ডিসকে। নিশ্চয়ই ওর আত্মীয় লাগে। বর্তমানে বাংলাদেশের একমাত্র আশা ভরসা নামক ব্যাটসম্যানটির নাম হচ্ছে লিটন কুমার দাস। তাকে আশা ভরসা একদম ফুলিয়ে ফাঁপিয়ে কোচ ব্যাট করতে পাঠালো মাঠের মধ্যে, কিন্তু সে কি করলো? চেষ্টা করেছে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে এটা টি-20 ফরম্যাট। আসলে এশিয়া কাপ তো কখনো কখনো ওডিআই ফরম্যাটে হয়, কখনো কখনো টি-20 ফরম্যাটে হয়। আসলে লিটন দাস ভেবেছিলেন এটা ওডিআই ফরম্যাটের খেলা, তাই তিনি পরপর প্রায় 28 থেকে 29টি বল ডট খেললেন, মাত্র স্কোর করলেন 26। তারপর তিনিও কুসাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগালেন। আসলে উনিও কুসাল মেন্ডিসের আত্মীয় হন, যেমনটা পারভেজ হোসেন ইমনের হয়। একে একে হৃদয়ের মতো ব্যাটসম্যান এলেন, হৃদয়টাকে কেড়ে নিয়ে তিনিও সোজা ভদ্র ছেলের মতো চলে গেলেন প্যাভিলিয়নে। তবে হ্যাঁ, গত ম্যাচে ব্যাটিং না পাওয়া জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারির সঞ্চিত শক্তি বা বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে উড়াধুরা পিটিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের, এটাও শেষের দিকে গিয়ে। এর আগে মনে হচ্ছিল তারা 100টাও করতে পারবে না। আমি প্রে করছিলাম তারা যেন কোনোভাবে লজ্জার মতো কোনো রান না করে আমাদের লজ্জায় না ফেলে। এমনিতেই শ্রীলঙ্কার কাছে লজ্জার হারের কোনো অভাব নেই। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, জাকের আলী অনেকের মতো আমাদের সব বড় বড় পাঠা টাইগাররা বলে গিয়েছিলেন যে তারা নাকি এশিয়া কাপ জিতেই আসবে। এবার নাকি তাদেরকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। শ্রীলঙ্কার মতো একটি দেশের সঙ্গে এইরকম অবস্থা হলে ভারত আর পাকিস্তানের সঙ্গে তাদের কি অবস্থা হবে সেটা ভেবে আমার মনটা কিরকম কেঁদে কেঁদে উঠছে। সে যাই হোক, সেটা পরের বিষয়। ম্যাচটাতে আবার ফিরে আসা যাক। অবশেষে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের গতিশক্তির প্রভাবে কোনোভাবে রানটি স্কোরবোর্ডে উঠল 139 রান। একটা হাততালি দিন। ভরসা ছিল লিটন কুমার দাসের প্রতি, তার অধিনায়কত্বের প্রতি। ভেবেছিলাম 139 রান ডিপেন্ড করে জিতে যাব। আমার আশা আর ভরসাটা একদম চুরমার করে ভেঙে দিল রে। আমার সমস্ত আশা প্রত্যাশাকে আবারও ভুল প্রমাণিত করে বিশ্বসেরা বোলিং করতে শুরু করলো বাংলাদেশ টাইগার্সরা। প্রথম দুটো ওভার যেভাবে চেক দিয়ে বোলিং করছিল, মনে হচ্ছিল যে না, জিতেই যাব। শ্রীলঙ্কান ওপেনার পাথম নিসাঙ্কা এবং কুসাল মেন্ডিসকে বোলিং করতে করতে যেন পেছন দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশ টাইগার্সের। হঠাৎ করে পাথম নিসাঙ্কা বাউন্ডারি মারা শুরু করলেন এবং কুসাল মেন্ডিসকে একটি বলে আউট করে দিলেন বাংলাদেশি টাইগার মোস্তাফিজুর রহমান। তবে টাইগার্সরা ভুলে গিয়েছিল এটা শ্রীলঙ্কা, যে তাদেরকে বারবার বড়সড় বাঁশ দিয়ে আসছে, এবং এবারও তার ব্যতিক্রম হবে না। 3 নম্বরে ব্যাট করতে এলেন শ্রীলঙ্কার নতুন প্রজন্মের এক ক্রিকেটার, নাম তার কামিল মিশ্রা। ছেলেটাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগাবেন, কিন্তু না, সে তা করলো না। হঠাৎ করেই বাউন্ডারি মারতে শুরু করলো। তবে হ্যাঁ,
আপনি বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখবেন অথচ একটি ক্যাচ মিসের ঘটনা ঘটবে না, সেটা তো হতে পারে না। আপনাদের সবাইকে আবারও ভুল প্রমাণ করে একটি ক্যাচ মিস করে বসলেন সবার প্রিয় মাহিদি হাসান। শরীফুল ইসলামের করা বলে কামিল মিশরা একটি ক্যাচ দিয়ে বসেন মাহিদি হাসানের কাছে। অনেকে বলবেন ভাই ক্যাচটা তো অনেক হার্ড ছিল, সে কিভাবে ধরবে? একটু ভালো করে দেখলে বুঝবেন ক্যাচটা সে ধরে ফেলেছিল, জাস্ট সে ছেড়ে দিয়েছে। এই দুর্বলতা যতদিন আমাদের ক্রিকেট টিমে থাকবে আমরা কোনোদিনও কোনো বড়সড় টিমকে হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারবো না। এবং সেটার প্রমাণ হচ্ছে আজকের ম্যাচটা। যে কামিল মিশরাকে ক্যাচটা মিস করলো মাহিদি হাসান, সেই কামিল মিশরা কিন্তু শেষ পর্যন্ত টিকে রয়েছে। ক্যাচ মিস মানে যে ম্যাচ মিস, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল আজকের ম্যাচ থেকে আবারও। তবে আমাদের দেশ কবে শিক্ষা নেবে ভুল থেকে? আদৌ কি শিক্ষা নেবে? কবে আমরা উন্নতি করতে পারবো ক্রিকেটে? কবে আমরা পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের মতো বড় টিমকে চ্যালেঞ্জ জানাতে পারবো যে কোনো ফরম্যাটে? কবে আমাদের সে অ্যাবিলিটি আসবে? সেটা জানতে হবে তো। তবে আজকের ম্যাচ নিয়ে যেটা ট্রেন্ডিং এ ছিল সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে নাগিন ড্যান্স। আজকের সোশ্যাল মিডিয়া দেখে আমি নিজে কনফিউজড হয়ে গিয়েছিলাম, এটা বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা নাকি নাগ নাগিনের খেলা। যে ক্রিকেট গ্রুপেই ঢুকি না কোনো, সেখানেই নাগ নাগিনীর ড্যান্স শুরু হয়ে যাচ্ছে। কোনো এক সময় নিধাস ট্রফিতে বা এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশই একে অপরকে নাগিন ড্যান্সের শো করে দেখিয়ে দিয়ে গিয়েছিল, এবং সেটা এখনকার প্রজন্ম সুন্দরভাবে অনুসরণ করে আসছে, কোনো রকম ব্যতিক্রম ছাড়া। তবে বাংলাদেশের পক্ষ থেকে যে ব্যক্তি নাগিন ড্যান্সটা সুন্দরভাবে করে দেখিয়েছিলেন সেটা আমাদের কেউ নয়, সেটা আমাদের সবার প্রিয় মুশফিকুর রহিম ভাই। মুশফিক ভাই ঢাকার বাসায় বসে ঝালমুড়ি খেতে খেতে টিভির পর্দায় শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে জিততে দেখে তিনি নিজেও আর নাগিন ড্যান্স দিতে পারছেন না। তবে এই ম্যাচটা সম্পর্কে আর কিছু বলতে চাই না, বলতে গেলে সারা শরীরে খুব ব্যথা হয়। বাংলাদেশের এই ভরাডুবি, ক্রিকেটের ভরাডুবি ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না বাংলাদেশ ভিতরকার প্রবলেমগুলোকে সলভ করতে পারছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে বিসিবির ভেতরকার প্রবলেম। আজ ও প্রেসিডেন্ট হচ্ছে, কাল ও প্রেসিডেন্ট হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার উদ্দেশ্য একটাই, কতগুলো টাকা মেরে বিদেশে পালিয়ে যাওয়া। সেটা আমরা আগেও দেখেছি, আগের সরকারের আমলও কিরকমটা করেছে আমাদের সবার প্রিয় পাপ্পন দা। এবং এবারও যে ব্যক্তি আছেন তিনিও যে সবার থেকে ঊর্ধ্বে চলে যাবেন এটিও নয়, তিনিও ওইসব কিছুর ধান্দাতেই রয়েছেন। তাই ক্রিকেটকে ভালোভাবে উপরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেউই করেন না, সবাই নিজের নিজের পকেট ভরাতেই ব্যস্ত থাকেন। এবং এই প্রবলেমগুলো সলভ করা না হলে দেশের ক্রিকেট কোনোদিনও উন্নতি করতে পারবে না। যতই যে কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে সাংবাদিকদের বলে যান না কেন আমরা ওই করব, আমরা হুই করব, আমরা ওই টিমকে হারাবো, আমরা জিতে দেখাবো, লাভ হবে না ভাইয়ারা। কথায় আছে না, অল্প সুখে কাথর আর অধিক সুখে পাথর। কথাটার বাস্তব প্রমাণ আমি নিজে। বাংলাদেশের খেলা থেকে আমি সুখে পাথর হয়ে যাচ্ছি। বাংলাদেশের কোনো ব্যক্তির যদি কম বয়সে হার্ট ফেল হওয়ার কোনো মৃত্যুর খবর পান, সেটা আমারই হবে। কেননা বাংলাদেশের খেলা থেকে যে কোনো সময় যে কোনো ব্যক্তি আমার মতো যারা কম বয়সী তারা হার্ট ফেল করবেই করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষের ব্রেকআপ হলেও মানুষ এতটা ডিপ্রেশনে যায় না যতটা এই বাংলাদেশের খেলা দেখে সাপোর্টাররা ডিপ্রেশনে চলে যায়। আসলে হ্যাঁ, প্রেমে থাকা কেউ লাভাররা এতটা ডিপ্রেশনে চলে যেতে পারে না যতটা না এই দেশের খেলা দেখে আপনি ডিপ্রেশনে যাবেন, এবং এখনো যাচ্ছেন। যতই ট্রোল করি না কেন, আমাদের এটা বুঝতে হবে দেশটা আমাদের, প্লেয়ারগুলো আমাদের নিজের। ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টার মধ্যে অনেক ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলোকে সমাধান না করলে এই চেষ্টা করার কোনো লাভ হবে না। সুতরাং আমাদের উচিত এই শোকটাকে ভালো করে উদযাপন করা, এই হারটাকে মেনে নেওয়া, এবং এইখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গিয়ে কিছু ভালো করার চেষ্টা করা। যদিও আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে আসছি, কিন্তু আমাদের ত্রুটিগুলো আর সমাধান হয়ে উঠছে না। তবে আমাদের দেশে এমনও কিছু ক্রিকেট সাপোর্টার রয়েছেন যারা কিনা ফেসবুক খেলার কোনো গ্রুপে এসে তারা পোস্ট করেন যে শ্রীলঙ্কার পাতম নিসাঙ্কা নাকি খুব ভালো খেলেছেন, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস নাকি খুব ভালো খেলেছেন, শ্রীলঙ্কার ওই প্লেয়ারটা খুব ভালো খেলেছেন, ওই দেশের ওই প্লেয়ারটা ভালো খেলেছেন। তারা নিজের দেশের প্লেয়ারদের নিয়ে কোনো এরকম প্রশংসা করেন না, তারা বরংশ ট্রল করতেই ব্যস্ত থাকেন। উদাহরণটা আপনারা আমার দিকেও তুলতে পারেন, আঙুলটা আমার দিকেও তুলতে পারেন। হ্যাঁ, তবে ওরা যেরকম কাজ করে বেড়াচ্ছে সেটা একদমই উচিত নয়। ক্রিকেটকে ক্রিকেট ভাবেই নেওয়া উচিত। এটাকে টি-20 ফরম্যাট। হ্যাঁ, এখানে পাওয়ার হিটিং এর প্রয়োজন রয়েছে। এখানে টুকিয়ে টুকিয়ে খেললেই রান বোর্ডে জমা হবে না, উইকেটই জমা হবে। যতই বিদেশ থেকে কোচ আনুন, ওয়েস্ট ইন্ডিজ থেকে কোচ আনুন, ইংল্যান্ড থেকে কোচ আনুন, কিংবা পাওয়ার হিটিং এর কোচ আনুন, লাভ কিছু হবে না। ওই যে বললাম, ইন্টারনাল প্রবলেম, এটাকে সমাধান করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এটা সমাধান করতে পারবেন না, কিচ্ছু ঠিক হবে না। যাই হোক, ম্যাচটা হেরেছি, এটা হারার ম্যাচ ছিল। যদিও ম্যাচ হারাটা আগেই নির্ধারণ হয়ে গেছে যখন টসটা হেরে গেছি। সত্যি কথা বলতে পিচটা ছিল একদমই বোলিং পিচ যখন বাংলাদেশ ব্যাটিং করছিল। তাই প্রথমে বোলিং নেওয়াটা শ্রীলঙ্কার একটা সব থেকে বড় একটা স্টেপ ছিল ম্যাচটা জিতে যাওয়ার জন্য।
যাই হোক, ম্যাচ হারিয়েছি, মেনে নেওয়া যাক। তবে হ্যাঁ, ম্যাচ হেরে গেছি মানে এই নয় আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমরা আরো ভালো করব এবং আমাদের বাকি ম্যাচগুলো আমরা জিতবো এবং সব মানে বড়সড় টাইগারদের মতো আমি আপনি আবার স্বপ্ন দেখি চলুন ঘুমিয়ে ঘুমিয়ে যে আমরা এশিয়া কাপ জিতছি। এর থেকে আমরা কি বেশি করতে পারি বলুন?